আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আর কিন্তু বেশি দিন নাই, সামনেই কোরবানি ঈদ। আর কোরবানি ঈদ মানে তো বুঝতে পারতেছেন কতটা মাংস খাওয়া। শুধু যে মাংস রান্না করব তাই না, রোস্ট, কাচ্চি বা কালাভুনা অনেক রকমভাবে রান্না করা হয় আমাদের মাংসর আইটেমগুলো। আর সেই মাংসগুলো যদি রান্না করা হয় এরকম একটি স্পেশাল মশলা দিয়ে, তাহলে কিন্তু আর কোনো কথাই থাকবে না। আমি শুধু কিন্তু আমার জন্য এই মশলাগুলো তৈরি করতেছি না, আপনাদের জন্য তৈরি করতেছি। আমি এখন দুই রকম মশলা তৈরি করব। একটি হচ্ছে মাছ ও সবজি রান্নার মশলা, আরেকটি হচ্ছে ওই তো আমার স্পেশাল মশলা। এরকম মশলা যদি তৈরি করা আমাদের ঘরে থাকে, তাহলে আমাদের মতো গৃহিণীদের কিন্তু কোনো রান্না নিয়ে টেনশনই থাকে না। আমার রান্নাগুলো দেখে যারা অনেকে আফসোস করেন যে আপুর মতো রান্না করব বা আপুর মতো রান্নার স্বাদ পেতে চাইবো, তারা কিন্তু আমার মশলাগুলো অর্ডার করে নিতে পারেন। আর আপনাদের জন্যই আমি এই মশলাগুলো তৈরি করতেছি। মশলাগুলো গুঁড়ো করার আগে আমি মশলাগুলোকে এই তো হালকা করে কড়াইয়ে ভেজে নেব। আর এই মশলাগুলো ভাজার সময় চুলার জালটা একদম কমিয়ে ভাজতে হবে, যেন পুড়ে না যায়। পুড়ে গেলেই মশলার স্বাদটা নষ্ট হয়ে যাবে বা মশলাটাই তিতে হয়ে যাবে। মশলাগুলোকে বিকেলে রেডি করেছিলাম আর হচ্ছে রাতে গুঁড়ো করে রেখে দিছি। আর এখন হচ্ছে পরের দিন, এই তো বেলা 11টা বাজে। আমার সকল প্রকার মশলা নিয়ে আমি হাজির আমার মেজবানি গরুর মাংস রান্নাটা করার জন্য। আজ আমার প্রতিটি পণ্য দিয়ে রান্না করা হবে এই মেজবানি গরুর মাংস রান্নাটা। আমি এখানে মেজবানি গরুর মাংস রান্না করার জন্য 2 কেজি গরুর মাংস নিছি, হাড্ডি, চর্বি আর হচ্ছে মাংস সহ। আর এই মাংসটা রান্না করার জন্য নিছি আমার নিজের হাতের তৈরি প্রতিটা পণ্যই। এখানে আছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর হচ্ছে ওই তো স্পেশাল মশলা। রান্নার আগে আমার যে মশলাগুলো তৈরি করছি সেগুলো একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে ধনিয়ার গুঁড়ো, আর এই ধনিয়ার গুঁড়োটাও কতটা পিওর বা কতটা অথেন্টিক সেটা কিন্তু আপনারা জানেন। ডিব্বাগুলার মুখা খুললেই মনে হচ্ছে চারিদিকে ঘ্রাণ ছড়িয়ে পড়তেছে। আর এই তো এটা হচ্ছে স্পেশাল মশলা যেটা আমি তৈরি করলাম। যেহেতু সব রকম মশলা দেখতে একই রকম লাগতেছে, সেই জন্য আমি মশলার গায়ে নাম লিখে রাখছি। আর এই তো এটা হচ্ছে সবজি বা মাছের মশলা। আর এইটা হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে মরিচ গুঁড়ো। এই সব রকম মশলাই কিন্তু অর্ডার করলে আমার কাছ থেকে পেয়ে যাবেন। তার সঙ্গে খাঁটি সরিষার তেলটাও। যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু সরিষার তেলটাই খান। আর সরিষার তেলটা খেতে চাইলে, মানে খাঁটিটা পেতে চাইলে আমার কাছ থেকে নিতে পারেন। আর আমার প্রতিটা পণ্যই কিভাবে তৈরি করি সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার অন্যান্য ভিডিওগুলো দেখলে আপনারা জানতে পারবেন। আজকে রান্না করতেছি মেজবানি গরুর মাংস রান্না। আর এই তো রান্নাটা করার জন্য এখানে আমি 2 কেজি গরুর মাংস, তার সঙ্গে নিয়ে নিচ্ছি অনেকগুলো পেঁয়াজ কুচি। আর এখানে আবার এই তো গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম, কিছু চিড়ে রাখা কাঁচামরিচ আর এই তো রসুন কুয়া। এখানে আছে কয়েক রকম বাটা মশলা। আমি কিন্তু এবার দিয়ে দিচ্ছি নারকেল বাটা, 2 চামচের মতো নারকেল বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখানে আছে চীনা বাদাম, কাজু বাদাম ও কাঠবাদাম, তিন ধরনের বাদামই আমি এই তো একসঙ্গে বেটে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচের মতো এই তো জিরা বাটা। আর এটা হচ্ছে এই তো আদা বাটা, এটাও 1 চামচের মতোই হবে। 1 চামচের মতো কিন্তু সরিষা বাটাও দিব। আর আমি হলুদ সরিষাটা বেটে নিছি, আপনারা চাইলে লাল সরিষাটাও বেটে নিতে পারবেন। এখানে 1 চামচের মতো এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। আর মেজবানি মাংস রান্না মানে সিক্রেট মশলা, সেই জন্যই এত বেশি মজা হয় খেতে। রসুন বাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো। আমি যে মশলাটা তৈরি করলাম তার থেকে 1 চামচ হয়তো স্পেশাল মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা এখন 1 চামচ আমি ব্যবহার করলাম, আর রান্নার শেষ পর্যায়ে 1 চামচ ব্যবহার করব। আর এই তো দেখুন আমার এই অথেন্টিক একদম মরিচের গুঁড়োর কালারটা কতটা সুন্দর। আর এটা সামান্য পরিমাণ ব্যবহার করলেই তরকারিতে একদম পারফেক্ট ঝাল হয়ে যায়। আর আমরা যেহেতু একটু ঝালের পরিমাণ বেশি খাই, সেই জন্য ঝালটা একটু বেশিই দিই। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো। সব রকম মশলা দেওয়া হয়ে গেলে তেমন একটা আর কাজ নেই, খুব তাড়াতাড়ি এই মাংসটা রান্না করা যায়। আর এই তো সরিষার তেল ছাড়া তো মেজবানি রান্নাটা হবেই না, খাঁটি সরিষার তেলটাও দিয়ে দিলাম। এবার একটা বড় প্লেটে নিয়ে নিচ্ছি ভালো করে হাতে মেখে নেওয়ার জন্য। আর এই সব মশলাগুলোকে হাতে এমনভাবে মেখে নেব যে রান্নার আগে সব মশলাগুলো এই তো মাংসের মধ্যে ঢুকে যাবে। মাংসটা হাতে মাখাচ্ছি আর যে একটা ঘ্রাণ আসতেছে, মনে হচ্ছে অর্ধেক রান্না হয়ে গেছে। ঘ্রাণেই বোঝা যাচ্ছে যে কতটা মজা হবে রান্নাটা। তবে তো শুধু মাংসটা মাখাচ্ছি, কিন্তু একটা যে জিনিস দিতে ভুলে গেছি সেটা তো মনেই নাই। মাংসটা মাখানোর পরে মনে হয়েছে আমি তো লবণটাই দিইনি, যেটা আসল জিনিস, যেটা না দিলে তরকারির স্বাদই পাওয়া যাবে না। পরে তো আবারও লবণটা দিয়ে ভালো করে মাংসের সঙ্গে লবণটা মিলিয়ে নিলাম। আমি এই মেজবানি গরুর মাংসটা মাটির হাঁড়িতে রান্না করব। আর মাটির হাঁড়ির মাংস রান্না যে একবার খাইছে রে ভাই, তারা কিন্তু কখনোই এই স্বাদ ভুলতে পারে না। আর এই মাটির হাঁড়িতে মাংস রান্নাটা একদমই সহজ। এটা আমার পুরাতন পাতিল, তবে যারা নতুন পাতিল আনবেন তারা কিন্তু শুধুমাত্র ধুয়েই এই তো মাংসটা এভাবে মাখিয়ে চুলার উপরে উঠিয়ে দিবেন। আর কখনোই কিন্তু এই ভুলটা করবেন না যারা মাটির হাঁড়িতে রান্না করবেন, কারণ মাটির হাঁড়িটা যদি চুলার উপরে রেখে আগে আগুনটা ধরিয়ে দেন আর খালি পাতিলে যদি আগুনের তাপ লাগে, তাহলে তলা কিন্তু ফেটে যাবে। সেই জন্য এভাবে মাংসটা দেওয়ার পরে তারপরে চুলা জালটা ধরিয়ে দিবেন। আর আমি যে মাংসটা রান্না করব এই মাংসতে আলাদা করে কোনো পানি দিব না। এই তো যে মশলার যে বাটি ধুয়ে যে পানিগুলো সেগুলাই দিচ্ছি, তার সঙ্গে সামান্য পরিমাণে হাত ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিয়েই তো চুলার জালটা ধরিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু কষাতে কষাতে মাংসটাকে একদম সুন্দর মতো রান্না করে নেব। পাতিলের ঢাকনাটা খুললেই মেজবানি গরুর মাংসের রান্নার স্বাদটা, মানে ঘ্রাণটা চারিদিকে ছড়িয়ে পড়তেছে। ঘ্রাণে কিন্তু অনেকে আবার বলতেওছে যে এদিকে কি রান্না হচ্ছে যে এত বেশি ঘ্রাণ আসতেছে।
মাংসটা যখন হয়ে আসবে তার আগ দিয়েই তো আমি কিছু পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি। আমি সব মশলাগুলোই আজকে রেডি করে রেখেছিলাম, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি মাংস রান্নাটা। আর এই তো তার সঙ্গে আবারও দিয়ে দিব 1 চামচের মতো মেজবানি মশলাটা। আর চুলা থেকে পাতিলটা নামানোর আগ দিয়ে এই মশলাটা এভাবে দিয়ে একটু তরকারিটা নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু তরকারিটা এভাবে জাল করলে, মাংসটা রান্না করলে আবার ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে। তাই মশলার ঘ্রাণটা ভরপুর পেতে তাড়াতাড়ি করে এই তো তরকারিটা মানে মাংসটা নামিয়ে নিন। আমার মাংসের কালারটা দেখুন, কালারটা দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে এটা খেতে কতটা মজার হয়েছে। চুলায় কিন্তু আমি পরে আর জাল দিই নাই, যে চুলার যে একটা গরম ভাব সেটাতে এই তো আমার তরকারিটা হয়ে গেছে। আর মাংসটা কিন্তু খুব তাড়াতাড়ি খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। পাতিলের সম্পূর্ণ মাংসগুলোই আমি ঢেলে নিচ্ছি। গরুর মাংস কিন্তু সব মানুষেরই প্রিয়, তবে মেজবানি গরুর মাংস রান্নাটা এমন মানুষ নাই যে খায় না। আর এরকম মেজবানি গরুর মাংসের সঙ্গে যদি পোলাও না থাকে তাহলে কি হয়, তাই জন্য কিন্তু আমি পোলাওটাও অফ ক্যামেরায় রান্না করে নিছি। এই পোলাওয়ের সঙ্গে লেবু, শসা আর যদি থাকে কয়েক টুকরো এই তো গরুর মাংস। ছোট থেকে বড় সবাই কিন্তু অনেকটা মজা করে তৃপ্তি করে এই মাংস দিয়ে ভাত খেতে পারবেন। আর এই মাংসটা শুধু মজার না, এই মাংসের যে গ্রেভি মানে ঝোলটা সেটাও অনেক বেশি মজার খেতে। কেন বলতেছি জানেন, আমি যখন তরকারিটা চেখে দেখেছিলাম তখনই বুঝতে পেরেছি যে ঝোলটাও কতটা মজার খেতে। আর বেশি কথা বলবো না, আমার প্রিয় ভাই বোনদের সঙ্গে অনেক কথা বলছি, এখন শুধু চুপচাপ খেয়ে নেব। আর এই তো লেবুটা প্রথমে ভাতের উপরে মানে পোলাওর উপরে চিপে নিলাম। আর মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তবে আমরা মাংস কিন্তু একদম নরম সিদ্ধ খেতে পছন্দ করি না, এরকম সিদ্ধটাই পছন্দ করি। বিসমিল্লা বলে খাওয়াটা শুরু করে দিলাম। আর আমার প্রিয় ভাই বোনদের কাছ থেকে খেতে খেতেই বিদায় নিব। আর আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আর খেতে খেতে ভিডিও থেকে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা মনে করিয়ে দিচ্ছি, যারাই তো আমার এই মশলাগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু দেরি করবেন না, ঈদেরও আর বেশি দিন নাই। তাড়াতাড়ি করে আমার স্ক্রিনে থাকা নাম্বারে অর্ডার করে নিন। সবজি আর মাছের জন্য যে মশলাটা তৈরি করেছি সেটার কথা কিন্তু আমার আপুরা ভুলে যায় না। আল্লাহ হাফেজ।